আমাকে একজনে জিজ্ঞাসা করেছিল যে বাংলাদেশের এই ৫৪ বছরের সবচেয়ে ভালো সরকার কোনটি। আমি খুব সুস্পষ্টভাবে উত্তর দিয়েছিলাম, এটা বোধহয় বছর খানেক হবে। আমি বলেছিলাম আমার কাছে ৭২ সনের মানে তাজউদ্দিন আহমদ ৭১ সনের যে ২২শে ডিসেম্বর আসলেন, তারপর যে সরকার করলেন এবং যে সরকারের দায়িত্ব নিলেন পরে ১২ই জানুয়ারি ১৯৭২ সনে বঙ্গবন্ধু সরকার, ভালোই মন্দ মিলে ৫৪ বছরে ওই সরকারটিকে শ্রেষ্ঠ সরকার। তাদের ভুল ত্রুটি আছে, সেই ব্যাপারে বিতর্ক হবে ইতিহাসে, কিন্তু তাদের মতো ত্যাগী, গুণী, জ্ঞানী মানুষ কোন সরকারে ছিল ৭২ সরকারের মধ্যে। এর মধ্যে ত্রুটি আছে, আপনি বাকশাল ত্রুটি নিয়ে সমালোচনা করতে পারেন, বঙ্গবন্ধু ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু সরকারটা আছে। তো সেই অবস্থাতে ওই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ ভিন্ন পথে পরিচালিত, এবং সেই ভিন্ন পরিচালিত হওয়ার পথ পরিক্রমায় আজকে ৫৪ বছর পরে এসে বলতে হয় যে বাংলাদেশ তার পথেই হারিয়ে ফেলেছে। এটা স্বাধীন বাংলাদেশ বলে চেনা যায় না, এটা কোনো স্বাধীন দেশ নয়, এটা অনিশ্চিত একটা, কি বলবো, অনিশ্চিত গন্তব্যের দিকে আমরা যাচ্ছি। এটা একটা, কি বলবো, এটা মানুষের কাছে সারা পৃথিবীতে এটা কোনো দেশ, এটার কোনো সরকার নাই, এটার কোনো আইন নাই, আদালত নাই, কোনো ধরনের ত্রুটি নাই, কিচ্ছু নেই, সভ্যতা নাই, সংস্কৃতি নাই, কে নেতা কেউ জানে না। প্রতিদিন প্রতি মুহূর্তে সারাদিন ভোর থেকে উঠে রাত্র ১২টা পর্যন্ত শুধু হইচই, গন্ডগোল, শুধু মব, শুধু চান্দাবাজি, দান্দাবাজি, কোনাকুনি ইত্যাদি ইত্যাদি। এর বাইরে কিছু আছে এই দেশ এখন আর মনে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাই, এই দেশ এখন পথ হারায় ফেলছে, এখন সেই পথে কবে তুলতে কে পারবে আমি জানি। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ। যে দেশ ছিল ভালোই মন্দ মিলে, সেই দেশের পরিবর্তনের মধ্য দিয়ে আজকে দেশ শেষ হয়ে গেছে। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। 15 তারিখ পর্যন্ত আমাদের এই চ্যানেল 16 থেকে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবো আমাদের এই অনুষ্ঠানের মধ্য থেকে, এবং আপনারা অনেকেই আমাদেরকে মন্তব্য করে পাঠাচ্ছেন। ফজলুর রহমান সাহেব যে কথাটি বললেন, 15ই আগস্টের পর বাংলাদেশ পথ হারিয়েছে এবং বাংলাদেশ আসলেই পথ হারিয়েছে, এবং এখন বাংলাদেশ যে অবস্থায় যেখানে আছে, বাংলাদেশের সংবিধান নেই, বাংলাদেশের গণতন্ত্র নেই, বাংলাদেশে মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে মিছিল, মিটিং, সমাবেশ, মহাসমাবেশ, জনগণের নাভিশ্বাস। মিছিল, মিটিং, মিছিল, সমাবেশ, মহাসমাবেশ, জনগণের নাভিশ্বাস। প্রতি মুহূর্তে, প্রতি কথায় আন্দোলন, রাস্তা বন্ধ, হরতাল নেই, কিন্তু যানজট, মানুষের কষ্ট। ঢাকা শহরের যত মানুষ আছে, ঢাকা শহরে এই মানুষ জায়গা দিতে পারছে না, আবার ঢাকার বাইরে থেকে নিয়ে আসা হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা হয়, ঢাকাকে আরো 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 কষ্টকর একটা শহরে পরিণত করা হয়। আজকে ছাত্র দলের একটা সমাবেশ গেছে, এনসিপির একটা সমাবেশ গেছে, ছাত্র দলের ওখানে বহু মানুষ হয়েছে অনেকে বলছেন, আবার এনসিপির ওখানে নাকি 10 লক্ষ মানুষ আসার কথা ছিল, কত লক্ষ হয়েছে আমি এখান থেকে আর জানি না। তবে এই সব কিছু মিলিয়ে আবার 5 তারিখ মহাসমাবেশ আসছে জাতীয় সংসদ ভবনের সামনে, সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন, জুলাই ঘোষণাপত্র তিনি উপস্থাপন করবেন, পাঠ করবেন। সেই আবার 2টা ট্রেন অলরেডি 8 জোড়া ট্রেন মানে 16টাই তো না, 8 জোড়া ট্রেন বরাদ্দ করা হয়েছে এবং সরকারিভাবে সেটির টাকা দেয়া হচ্ছে। অনুষ্ঠানটা সরকারিভাবেই হবে। 30,45,000 টাকা ট্রেন ভাড়া দেয়া হচ্ছে, বাসে আসবে, নানানভাবে ঢাকা শহরে আবার 5 তারিখে বহু মানুষ ঢুকবে, মানে এখন থেকে আবার ঢাকা অস্থিতিশীল হবে। এই সব কিছু মিলিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আজকের অতিথি, আপনার কি মনে হচ্ছে, ঢাকাবাসীর কি আর সুখ শান্তিতে থাকার কোনো সুযোগ নেই? আমি বুঝি না ব্যাপারটা, যে আমরা 5ই আগস্ট গতবার যে জয়টা করলাম, আমরা বললাম ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে,
তার সরকারের পতন হয়েছে, তারা চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেছে। আমি খুব ক্লিয়ারলি বলি, এর মধ্য দিয়ে গত 1 বছর চলে গেছে আমাদের কিচ্ছা কাহিনী, এবং কিচ্ছা কাহিনীর শেষ প্রান্তে এসে আজকে 3 অগাস্ট, 1 বছর, আর মাত্র একদিন পরেই 5ই আগস্ট। এই 1 বছরের মধ্যে তো আমি খুব ক্লিয়ারলি, এই 1 বছরের মধ্যে আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিন যাবত এটা একটা দেশে একটা উৎপাত চলতেছে, বিশেষ করে এনসিপি নামে যে পার্টিটা সারা দেশব্যাপী তারা ওই যে কি জনসংযোগ করার নামে প্রথমে মিলিটারি, ট্যাঙ্ক, এমনকি কুত্তা বাহিনী, কুকুর বাহিনী, যেটা প্রধানমন্ত্রীকে সাধারণত প্রেসিডেন্ট কোথাও গেলে, হ্যাঁ গেলে পুলিশ, এরপরে 900 পুলিশের গার্ড, লোক হয় 15 জন, এবং সবাইকে ডেকে ডেকে এনে বলা হলো গত 1 মাস ঢাকায় আসবেন লাখে লাখে, আমরা সেখান থেকে আমরা জুলাই ঘোষণা দিব। হ্যাঁ, তো সেই জুলাই ঘোষণার মধ্যে দেখলাম আজকে যারা আসলেন মেনলি 2টা সমাবেশ হয়েছে আজকে। একটা হলো জাতীয়তাবাদী ছাত্র দলের ডিক্লেয়ার্ড সমাবেশ ছিল তাদের শহীদ মিনারে। এটা এনসিপি তাদের কাছে চাইলো, ভাই না, শহীদ মিনারটা আমাদের জন্য ছেড়ে দেন। ছাত্র দল সেটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ছাত্র দল একটা বিশাল একটা ছাত্র সমাবেশ করল, এবং এটা এই গত 1 বছরের যে বিপ্লব বলেন আর আন্দোলন বলেন আর গণ আন্দোলন বলেন, এটাকে তারা মনে করলো এবং আগামী দিনে এই পথে চলার জন্য নিজেরা শপথ গ্রহণ করল। এবং সেইখানে দলের নেতা জনাব তারেক রহমান সাহেব, মহাসচিব সহ নেতারা সবাই বক্তব্য রাখে। আরেকটা সমাবেশ হয়েছে, এটা এর চেয়ে অনেক বড়, মারাত্মক সমাবেশ, এটা মহাসমাবেশের চেয়ে মারাত্মক সমাবেশ হয়েছে ওটা শহীদ মিনারে। 10 লক্ষ নাকি মানুষ, অনেকে মনে করে স্টেজে যত নেতা ছিল এইটা হলো মহাসমাবেশ হলে পরে যত নেতা থাকে তার চেয়েও বেশি, আর সামনে যারা ছিল সেই সংখ্যাটা কেন জানি একটু কম হয়েছে, কারণ জ্ঞানী গুণী মানুষের কথা খুব বেশি মানুষ বুঝে না, তো কাজে খুব বেশি মানুষ সেখানে যায়নি। এখন যারা এনসিপির নেতা যারা, তারা এত মহাজ্ঞানী, আমাদের বংশানুক্রমিক ভাবে বাঙালি জাতির জীবনে শত শত বছরে এই ধরনের জ্ঞানী গুণী মহাজনেরা আর আসে নাই। এখন তারা 7 জন তারা কালকে দাবি করছিল যে তাদেরকে বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করতে, আর 152 জন যারা ছিল তাদেরকে বীর বিক্রম হিসাবে ঘোষণা করতে। সেই বীর শ্রেষ্ঠ এবং বীর বিক্রমরা তারা ওই শহীদ মিনারের উপরে স্টেজে ছিলেন, আর নিচে 105 লোক, অনেকে বলে 500 হবে না, সারা দেশ থেকে তারা তো 500 হবে, কারণ ছাত্র দলের মিটিং ভাঙ্গার পরে কিছু উৎসুক জনতা ওইটা দেখতে গেছে। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝছেন? সেইখানে প্রায় 100 লোক আরো আসছে। সেই কারণে আমি বলছি যে 1000 খানেক লোক তাদের হয়েছিল শেষ পর্যন্ত যখন নাহিদ সাহেব বক্তৃতা করে। হ্যাঁ, তো সেই অবস্থায় দাঁড়ায়া অনেকে বলে না 3000 লোক হয়েছিল, আমি বললাম 3000, অনেকে বলে 5000 হয়েছিল, এটা সর্বোচ্চ। আমার গণায় হোক আর মানুষের গণা হোক আর সাংবাদিকের গণায় হোক, আমি যদি ছেলেদেরকে সম্মান করার জন্য বলি যে 5000 লোক হয়েছিল, 5000 লোককে যদি আজকে 18 কোটি মানুষের দেশে মহাসমাবেশ বলে ঘোষণা করতে হয়, তাইলে এটা তো পিঁপড়াকেও পাখি বলতে হবে। অবস্থাটা এইরকম, তারা একটা মহাসমাবেশে অনেক কিছু ঘোষণা দিছে, এবং আগামী দিনে তাদের ঘোষণা অনুযায়ী হয়তোবা জনাব মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন, এবং তার সঙ্গে রাজনৈতিক দলগুলো হয়তোবা প্রায় অনেক ব্যাপারে একমত থাকবেন।
জি তবে আমার ধারণা এই আগস্ট কেন্দ্রিক গত 24 সন থেকে এবারের 25 সন পর্যন্ত যা হচ্ছে, একটা দেশে, একটা রাষ্ট্রে, একটা জাতিতে এই ধরনের ঘটনা কোথাও পৃথিবীতে কোনো দেশে হয় বলে আমার জানা নাই। জি এবং এই জি দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই দেশে জি কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো লেখাপড়া নাই। এই দেশে অফিস আদালত সচিবালয়ে কোনো চাকরি কোনো বাকরি কাজ কর্ম নেই। নাই। এই জি দেশের সমস্ত কিছু বন্ধ হয়ে আছে। এই দেশে যখন যে মনে করে যে আমি এটা বন্ধ করে দিব, শাহবাগ সে বন্ধ করে দিতে বন্ধ পারে, করে দেবেন। আমি জি প্রেস জি ক্লাব বন্ধ করে দিব, সে বন্ধ করে দিতে পারে। এই যে ফ্রি জি স্টাইল কান্ট্রি, এই ফ্রি স্টাইল কান্ট্রি বোধহয় পৃথিবীতে কোথাও আছে বলে আমার জানা আমার নাই। মনে হয় না। আচ্ছা, আমি কাজেই আমি জি, আমি মাঝখানে একটা প্রশ্ন করেছি যে ওই যে আপনার শরীর খারাপ মনে হয় একটু, আমি সেটা বুঝতে পারছি। একটা প্রশ্ন করতে চাই যে হ্যাঁ, সারা দেশে তারা জনসংযোগ করেছে, মিছিল মিটিং করেছে, সারা দেশে সমাবেশ করেছে, করে ঢাকা শহরে এসছে, শহীদ মিনারে দাঁড়িয়েছে। সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার, এইটা আমরা কি বাংলাদেশে আছি না অন্য কোথাও আছি? নতুন বাংলাদেশ বলতে কোনটা বোঝাতে চাচ্ছে? বাংলাদেশ মানে, প্রশ্নটা আবার দয়া করে করুন। নতুন বাংলাদেশ ঘোষণা, নতুন বাংলাদেশের ইশতেহার তারা আজকে পাঠ করেছে শহীদ মিনার থেকে। নতুন বাংলাদেশ, আমরা তো বাংলাদেশেই আছি মনে হয়, তাহলে আমাদের নতুন বাংলাদেশ আর কি দরকার? এটা কোন বাংলাদেশ চাচ্ছে? এই বাংলাদেশটা হলো যারা 47-এ বিশ্বাস করে, আচ্ছা 1947 সনের 14 আগস্ট যারা বিশ্বাস করে এটা এদের বাংলাদেশ তারা বানাইতে চায়। এবং ওই বাংলাদেশের এই নতুন সংস্করণ হলো 24। 71-কে যারা স্বীকার করে না যে 71-এ একটা যুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশ হয়েছিল, তারা মনে করে যে এইটা নতুন বাংলাদেশ। আর আমরা মনে আহ, করি না, 1000 বছর ধরে বাঙালি জাতি ছিল, রাষ্ট্র ছিল না। আমরা যুদ্ধ করে 1971 সনে 30 লক্ষ লোকের জীবনের মাধ্যমে, সমস্ত কিছু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে একটা রাষ্ট্র সৃষ্টি করেছিলাম, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর রেসকোর্স ময়দানে আজকে যেখানে ওই শিবিরের ছেলেরা গান গায়, ওইখানে তাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল 93,000। সেই যে বাংলাদেশ 16ই ডিসেম্বরে যেখানে সূর্য উদিত হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল 26-এ। কাজেই ওই বাংলাদেশেই আসল বাংলাদেশ। এখন যারা নতুন বাংলাদেশ বলতে চায়, কি বলতে চায় আমি জানি না। তবে আমার ধারণা, এবং এটা সবাই বুঝে, এরা পাকিস্তানের সেই পূর্বপুরুষদেরকে এরা স্মরণ করে এটাকে নতুন বাংলাদেশ বলতে চায়। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু লাইভটি শেয়ার করে দিবেন। আর রওশন আহমেদ তিনি লিখেছেন বীর মুক্তি, হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে স্যালুট। জি ধন্যবাদ আপনাকে। আমি সূর্য তিনি বলছেন স্যার, একজন বিএনপি পন্থী আইনজীবী হয়ে আদালতে কিভাবে আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের মারধর করা হয়, এটা কেন বন্ধ করতে পারছেন না? জি ধন্যবাদ আপনাকে। উম, অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন। আমার ইডিয়ট ক্লাব, মাই গড, ইসমাইল ভাই আপনার সাথে কথা বলতে চাই। জি কেমন আছেন? জি ভালো আছেন আশা করি। সহজ মিয়া তিনি বলছেন দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবার এক হয়ে আন্দোলনের ডাক দেন, সাধারণ জনগণ আপনাদের সাথে আছে। জি ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শফিউজ্জামান রানা, ডক্টর ইউনুসকে আল্লাহ ক্ষমা করবে না। জি ধন্যবাদ আপনাকে। আমাদের ফাহিম এম এ এল, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন অমর তুমি শেখ মুজিবুর রহমান। জি ধন্যবাদ আপনাকে। রূপসী বাংলা, হাইকোর্টে বিচারকরা জামিন দিচ্ছে না, এই বিষয়ে ফজলু ভাই কিছু বলবেন কিনা? জি ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি 32, ফজলু ভাইয়ের কাছে প্রশ্ন, গত 1 বছরে বিএনপিকে রাজনৈতিকভাবে পথ হারিয়েছে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সুজাত মানিক খন্দকার, অসংখ্য ধন্যবাদ খন্দকার ইসমাইল ভাইকে। আমার একজন পছন্দের মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আমার সালাম নেবেন। জি আপনাকে সালাম দিয়েছে, ধন্যবাদ আপনাকে। যে ক্লাইন ঢাকাবাসী এটাই চেয়েছিল 5 তারিখে, এখন সমস্যা কোথায়? জি জি ধন্যবাদ আপনাকে। তৈয়ব শুভ্র, বাংলাদেশ এখন মৌলবাদীদের দখলে, ধন্যবাদ আপনাকে। দেন বিডি বিডি মেধা না কোটা, মেধা মেধা মেধা, এখন দেখছি কোটির বদলে কোটি রয়ে গেছে, মানে কোটা রয়ে গেছে। জি ধন্যবাদ। ওটাই কোটাই বাংলা, আজকে এনসিপির মহাসমাবেশে শত শত লোকের সমাগম হয়েছে, শত শত, হ্যাঁ মহাসমাবেশে শত শত লোক হয়েছে, ধন্যবাদ আপনাকে। যুবলীগ,
ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। জি, ধন্যবাদ আপনাকে সন্দীপ 24। আগেই ভালো ছিলাম, ইউনূস হটাও, দেশ বাঁচাও, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জি, ধন্যবাদ আপনাকে আবুল কালাম আজাদ। ফজলুর সাহেবের কাছে প্রশ্ন, সাবেক ছাত্রলীগ সভাপতি মুজিবুদ্দৌল আওয়ামী লীগ ছেড়ে দিল কেন? জি, ধন্যবাদ আপনাকে। সাদ্দাম হুসেন, শহীদ জিয়ার বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই। ধন্যবাদ আপনাকে সাদ্দাম সাহেব। আবু নাসের, একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই 16 বছর, শুধু লম্বা লম্বা কথা। জি, ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলেছেন। জি, বলে যান বলে যান। মোহাম্মদ সাদাত হোসাইন, সবাই একটু গঠনমূলক সমালোচনা করলে ভালো। বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান সাহেবকে ধন্যবাদ। মুন্না, তুমি দেখাইতে থাকো, আমি আমাদের জি আক্তার জামান, আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে শ্রদ্ধা ও সালাম। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আক্তার জামান। বাংলা বিএনপি নেতা মির্জা ফখরুল। আচ্ছা, মুন্না তুমি দেখাইতে থাকো, আমি কথা বলতে থাকি। আচ্ছা, জি স্যার, ওই যে 5 তারিখ আমাদের মহান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ওই যে 5 তারিখে জুলাই ঘোষণা করবেন তিনি সরকারিভাবে সংসদ ভবনের সামনে, সেই দিনকে নিয়ে ঢাকা শহরে আসার জন্য বাংলাদেশ থেকে 11 সরকারি ট্রেনগুলো সব ভাড়া নেওয়া হয়েছে। বলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিবে। রেল মন্ত্রণালয় বলছে আমরা টাকা পাবো, ভাড়া দেব। সো যেই আসুক আসুক। জামাত ইসলামী এর আগে নিয়েছে, ছাত্রদল নিয়েছে আজকে। এখন 5 তারিখে ডক্টর ইউনূস সাহেবের ঘোষণায় কি পরিবর্তন আসতে পারে? 5 তারিখে ঘোষণা ভালো কিছু আসবে এটা আমি মনে করি না। আমার অভিজ্ঞতা বলে ইউনূস সাহেব যাই দেয় বাংলাদেশের বিপক্ষে ঘোষণা দেয়। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, সংবিধান, এই সব কিছু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘোষণা যাই দেয়। কারণ তারা এই কাজটা করার জন্যই মূলত ক্ষমতাটাকে কুক্ষিগত করছে। 5ই আগস্ট ঘটাইছে, যেখানে বাংলার কোটি কোটি মানুষের ধারণা ছিল 5ই আগস্ট গণতন্ত্র ব্রেক করবে, শেখ হাসিনার পতনের পরে দেশে সুন্দর একটা ইলেকশন হবে, মেজরিটি পার্টির হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে এবং ট্রেনটা সঠিক লাইনে উঠবে, গণতন্ত্র দেশে প্র্যাকটিস শুরু হবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা আবার লেখাপড়া নিজেদের মনোনিবেশ করবে। তার বিপরীতে ইউনূস সাহেব গত 1 বছর যা করেছেন, আগামী 5 তারিখে উনি যে ঘোষণা দিবেন, এই ঘোষণা এই দেশের সর্বনাশ ছাড়া কিছু হবে বলে আমি মনে করি। তবে আমি উনার বিবেকের কাছে বা শুভবুদ্ধির কাছে, উনার বয়স 85 বছর, উনি শান্তিতে নোবেল লরিয়েট, উনি আমার চেয়ে অনেক বড়। আমি বড় ভাই হিসাবে ওনাকে অনুরোধ করব, অনেক করছেন, আর সর্বনাশ করেন না দেশে। আল্লাহর দোয়াই লাগে আপনি আর সর্বনাশ করেন না। আর কোনো ব্যতিক্রম তুমি ঘোষণা না দিয়া একটা ঘোষণা শুধু আপনি দেন, আগামী কত তারিখে ইলেকশন হবে এবং সেই ইলেকশন কিভাবে কিভাবে হবে, এই ডাইরেকশনটা আপনি দিয়ে দেন মানুষকে, এবং মানুষকে আহ্বান জানান যে আপনারা নির্বাচনে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ এবং সুষ্ঠু। আমি ওনার কাছ থেকে এটা আশা করতেছিলাম, কিন্তু আমার কাছে যেন মনে হয় উনি ব্যতিক্রম কিছু ঘোষণা করবেন, যে ব্যতিক্রম ঘোষণার মধ্য দিয়ে এই দেশ আবার অন্ধকারের কালো মানে কালো গহ্বরে আবার ঢুকে যেতে পারে কিনা আমি খুব ভীত। আর ভালো লাগে না ভাই, প্রতিদিন দিনে রাইতে 24 ঘন্টা শুধু দুশ্চিন্তা, দুঃসময় এবং দেশের একটা অশান্তিকর অবস্থা। আর ভালো লাগে না ভাই, আর ভালো লাগে না। আমার কাছে মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষের আর কোনো কাম নাই মিছিল মিটিং করা ছাড়া। বাংলাদেশের যুবকদের আর কোনো কাজ নাই এনসিপির সান্দাবাজি, ধান্দাবাজি, রান্দাবাজি করা ছাড়া। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে রাজনীতি কইরা ওসি ডিসি এসপির অফিসে, ইউনোর অফিসে গিয়া তাদেরকে ধমক দেওয়া ছাড়া আর এই দেশটাকে একটা, কি বলবো আপনাকে, একটা সাংঘাতিক ধরনের একটা অসভ্য দেশে পরিণত করা ছাড়া যুবকদের আর কোন কাজ আছে বলে আমার মনে হয়। আমার কাছে মনে হয় না এই দেশে ভালো যুবকেরা কবে আসবে। কবে আসবে সেই যুবক, যে যুবক দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, দেশের ভবিষ্যতের জন্য কাজ করবে, সত্য এবং ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে জ্ঞান অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করবে। আমার দেশে সেই ছাত্র যুবক কবে আসবে আমি সেটাই দেখতে চাই। সেই রাজনীতি কবে আসবে যে রাজনীতি পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরস্পরের প্রতি বন্ধুত্ব, যে রাজনীতি দেশের মানুষের মুক্তির জন্য
মানুষকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করবে, সেই রাজনীতি কবে আসবে আমি এটা বুঝি না। তো জি, আপনার মধ্য থেকে ভিতর থেকে যে তার নাম দিলশে রানা বোধহয় একটা ফজলুর রহমান বোধহয় বুয়া মুক্তিযুদ্ধ। না রে বাবা, তোমার বাপের দিন জন্ম হয় না, একদিন আমি যুদ্ধ করছে, এগুলা কয় না বাবা। দেখাও তো, এটা কে বলছে দেখি। এর আগেরটা মুন্নার আগেরটা দেখাও। এই যে এটা শাহজালাল নামটা তো খুব সুন্দর, কিন্তু ওই যে হ্যাঁ, বাবা মা যে শিক্ষা দিবে নিশ্চয়ই সেই শিক্ষা পাবেন, বাবা মার বদনাম করবেন না। হ্যাঁ, ভালো লেখা থাকতে ভালো কিছু লিখবেন। ফজলুর রহমান ভুয়া মুক্তিযোদ্ধা, মনের কথা। মনের কথা কইছো বাবা, এটা ঠিক না। আমি ভুয়া মুক্তিযোদ্ধা না বাবা। তোমার বাপ যদি জীবিত তাকে জিজ্ঞাসা করো। এইটা আপনি বলতে হবে না, আপনি বলতে হবে না। শিক্ষা দীক্ষার অভাব আছে এবং পারিবারিক শিক্ষা। অন্য কথা বলো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা বললেন, সুন্দরভাবে কমেন্টস করার চেষ্টা করেন ভাইয়া। পড়াশোনা যদি করে থাকেন, মনে এটা সব পড়াশোনা যদি করে থাকেন ওই যে, তাহলে সেইভাবে লেখার চেষ্টা করবেন, আমরাও সেটা পড়বো, পড়তেও ভালো লাগবে। হ্যাঁ, এগুলো করবেন না, এগুলো বলবেন না। ঠিক আছে, আচ্ছা যাও, এগুলো লোকে বলে এই যে এখন আমি যেটা বলতে চাই, আপনি যে কথাটি বলেছেন এটা খুবই ভালো লেগেছে, যে আর ভালো লাগে না, এটা কিন্তু অনেকের মনের কথা। আর ভালো লাগে না, বিশেষ করে ঢাকা মহানগরীর মানুষের তো মানে হৃদয়ে এটা গেঁথে গেছে, যে এই কথাই তারা বলে, আর ভালো লাগে না। ঢাকা শহরে যানজট, ঢাকা শহরে মিছিল, মিটিং, সমাবেশ, মহাসমাবেশ কইরা ঢাকার বাইরে থেকে জনসংখ্যা এনে ঢাকা এমনিই তার জনসংখ্যার ভার সহ্য করতে পারছে না। তাছাড়া এখন আবার রেলগাড়ি ভাড়া করে লক্ষ লক্ষ লোক নাকি হাজির করা হবে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে। এটি ডক্টর ইউনূস সাহেবের কাছে মানুষ আকাঙ্ক্ষা করে না, প্রত্যাশা করে না। আপনি যেটা বলেছেন, ডক্টর ইউনূস সাহেব দেশকে একটা সুস্থ শান্তির দিকে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেটির কানা। আচ্ছা, আপনার কাছে একটা, আপনি একজন সিনিয়র মানুষ, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, অনেক গুণী মানুষ একজন, এবং সব সময়ের একজন সাহসী মানুষ, সব বয়সের একজন সাহসী মানুষ। আপনার কাছে একটু জানতে চাই, ডক্টর ইউনূস সাহেব এই 1 বছরে বাঙালি জাতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য ভালো কথা কি বলেছেন, আশার কথা কি বলেছেন, একটু আপনার কি মনে পড়ে কিছু? আমি গত 1 বছরে ভালো কথা শুনেছি বলে আমার খুব বেশি মনে হয়, কারণ ভালো কথাগুলো আসতে হবে এই দেশের প্রত্যেক এই দেশের মানুষ এবং এই দেশের সমাজে যারা শ্রেষ্ঠ মানুষ আছে তাদের মধ্য থেকে। এই দেশের শ্রেষ্ঠ মানুষ কারা? ঢাকা এর মধ্যে বেশিরভাগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমার মধ্যে মনে হয় শ্রেষ্ঠ মানুষ ছিল আগে। 1921 সনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তারপরে আজকের 104 বছরে অনেক শ্রেষ্ঠ মানুষ ছিল। এখন আমার মনে হয় তারা মুখ লুকায়া বাঁচে, যদি কেউ থেকে থাকে। আসলে শ্রেষ্ঠ মানুষ নাই। আমি এর আগে 100 মানুষের কথা বলতে পারবো যারা বাংলার মহান সন্তান, কিন্তু আমি এখন একজনের কথাও বলতে পারবো। একজন মানুষ নাই, একজন রাষ্ট্রবিজ্ঞানী নাই, একজন সাহিত্যিক নাই, একজন ইকোনমিস্ট থাকলেও চুপ করে থাকে ভয়ে, একজন যদি সংস্কৃতি লাইনের প্রফেসর থাকে তার কোনো কথা নাই। কোন জ্ঞানী গুণী মানুষ সব চুপ করে আছে বাংলাদেশে, সব জায়গাতে। 1 2 নম্বর হলো, আমি সুন্দর সমাজ গড়ার পথে আমি এই দেশের যুব শক্তি, ছাত্র শক্তির একটা উত্থান দেখতে চেয়েছিলাম। সেই উত্থানটা 52 সনে হয়েছিল বাংলার ছাত্রদের। সে উত্থানটা 62, 64, 66, 69 হয়েছিল বাংলার ছাত্রদের। শ্রেষ্ঠ উত্থান হয়েছিল বাংলার ছাত্র যুবকদের 1971 সনে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ যুব শক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল পৃথিবীর কাছে। কিউবার যুবকেরা যেমন একদিন শ্রেষ্ঠ যুব শক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল, ভিয়েতনামের যুবকেরা, ছাত্র যুবকেরা যেমন একদিন শ্রেষ্ঠ মানুষ হিসাবে পৃথিবীতে চিহ্নিত হয়েছিল। ইতিহাসে এর আরেক নাম ভিয়েতনাম। সেই আমি মনে করেছিলাম 5ই আগস্টের পর থেকে নতুন ভাবে বাংলাদেশের ছাত্র যুবকরা শুরু করবে। সেই ছাত্র যুবকরা শুরু করার পথে পথ দেখাবে কারা? তাদের নেতারা, যারা তাদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গেছে,
যারা একটা মেয়েকে রাত্র 12টা 1টা 2টা 3টার সময় রাজপথে দাঁড়া করে রেখে স্লোগান দেওয়াইছিল, ওটা না মেধা মেধা মেধা। যারা স্লোগান দিয়েছিল এক দফায় এক দাবি, ওই মেয়েটা হাসিনা তুই কবে দাবি, ওই মেয়েটা যে পুলিশের সামনে দাঁড়ায় বলেছিল গুলি করে মারেন, আপনার তো স্বৈরাচারের দোষর, বাবাকে বলে আসছি আমার লাশটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে হাসিনার পতনের আগে তুমি আমার লাশটা আনবা না। ওই মেয়েটার চেহারা আর আমি এখন দেখি না। ওই যে বিশ্ববিদ্যালয়ের বাইরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ওই যে নতুন নতুন যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলোকে আমরা বেসরকারি বলি, ওই যে নর্থ সাউথ বলেন, ইস্ট ওয়েস্ট বলেন, ব্র্যাক বলেন, ঢাকা কলেজ বলেন, নটরডেম কলেজ বলেন, কমার্স কলেজ বলেন, সেই ছেলেদের সেই সুন্দর সুন্দর মুখগুলা আমার সেই সুন্দর সন্তানদের মুখগুলো আর আমি দেখি না। আমি দেখতে চেয়েছিলাম এই সন্তানেরা সুন্দর স্লোগান দিচ্ছে, লেখা চাই, পড়া চাই, বাঁচার মতো বাঁচতে চাই, শিক্ষা চাই, চাকরি চাই, হ্যাঁ মা বাবার মুখে ভাত দিতে চাই। আমি স্লোগান শুনতে চাইছিলাম তাদের মুখে, বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, জ্ঞানের অন্বেষণ করতে চাই, কিন্তু আমি তাদের মুখে শুনলাম কি 1 2 3 4 এদের স্লোগানের ভাষা। আমি এদের মুখে বিশ্ববিদ্যালয় ওই যে ইকসু, যেটাকে বলা হয় বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সাথে আমার বাংলার একটা বিশ্ববিদ্যালয়ে কন্টেস্ট করে বুয়েট, সেই বুয়েটের ছেলেরা দেখলাম স্লোগান দিল গাছের ডালে কাউয়া। সেই ছেলেরা স্লোগান দিল আমার ভাইয়ের রক্ত লাল, তারেক রহমান অমুক অমুক। এদের স্লোগান শুনে আমার মনে হলো আল্লাহ আমাকে তুমি এই পৃথিবীতে কেন রাখছো? ওরা ওদের বাবার সামনে গিয়ে কেমনে রাতের বেলা দাঁড়ায় এই স্লোগানটা দিয়া? এদের কি মা নাই? এদের কি বোন নাই? এদের আমি কে বলবো? এরা সুন্দর স্লোগান নাই এদের কাছে? আমরা যে এদের পূর্বপুরুষ ছিলাম, আমরা কি সুন্দর সুন্দর স্লোগান দেই নাই? হ্যাঁ, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমরা কি স্লোগান দেই নাই? ওই সব তুই গদি ছাড়, গদি নয় তোর বাপ দাদা, সামরিক জান্তা বেড়াতে যাও, গণতন্ত্র ফিরিয়ে দাও, আমরা কি স্লোগান দেই না? দিছি না? তোমরা স্লোগান দিলা কি গাছের ডালে কাউয়া, আমার ভাই অমুক তমুক। আমি খুব হতাশ হয়েছি। তারপরে আমি আশা করব আমার সন্তানেরা ভালো হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যারা দখল করে রাখছে এদেরকে খারাপ ভালো আমি কিছু বলবো না, এরা এই সমাজের এই যুগের উপযুক্ত ছেলে পেলে না। এরা এই ঢাকা বিশ্ব যে কোনো কারণেই দখল করে রাখছে। কারণ আমাদের দেশটা এখন হয়ে গেছে ওই যে আমি বলি শাহ আব্দুল করিমের গান, আগে কি সুন্দর দিন কাটাইতাম, মানুষ ছিল সরল, ছিল ধর্মবোধ, এখন সবাই পাগল বড়লোক হইতাম। ঢাকা বিশ্ববিদ্যালয় যারা দখল, ওই যে ইসলামী ছাত্র শিবির খুব ভালো সংগঠন, এই কারণে ভালো সংগঠন হয়েছে, এদের কারো লেখাপড়া করতে ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত বা ওই রিসার্চ পর্যন্ত কোনো টাকা পয়সা লাগে না, বরং উল্টা তারা ছাত্র শিবির যারা করে তারা বাড়িতে মা বাবাকে টাকা পাঠাইতে পারে। সেই টাকা এদের কোত্থেকে আসে? কারা আজকে তাদের টাকার হিসাব শুনতেছিলাম যে স্বাস্থ্য খাত থেকে, হসপিটাল খাত থেকে তাদের কত টাকা আসে, আজকে হাউজিং খাত থেকে তাদের কত টাকা আসে। আমি শুনতেছিলাম আজকে ইসলামী ব্যাংক থেকে তাদের কত হাজার কোটি টাকা বছরে আসে। এই যে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমাদের দেশের গরিব মানুষের সন্তানদেরকে ইসলামের নামে লেখাপড়া করায়, তারাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, কারণ তারা মনে করে আমার মৃত্যুর পরে আমার জীবনটা নিশ্চিত, কারণ জামাত ইসলামের হাতে এত টাকা আছে যে টাকা দিলে পরে আমার পিতা মাতা বা আমার সন্তান থাকলে পরে তাদের জীবন কেটে যাবে। এই কারণে সংগঠনটা বড় হয়। আর অন্যান্য সংগঠনগুলো আদর্শিকভাবে শিক্ষা দেওয়া হয় না। যে সংগঠনকে আদর্শিকভাবে শিক্ষা দেওয়া হয় না সেই সংগঠন কোনোদিনই বেশি নিজেকে মানে মাটির উপরে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারে না। কারণ ফিলোসফি হইল মূল কথা। আমি যখন দেরাদুনের যুদ্ধে করতে গেছি, টান্ডুয়াতে যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করতে গেছি,
আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং দিত, তার নাম ছিল জেনারেল মালহোত্রা। সেই মালহোত্রা আমাদেরকে বলতো, ইউ লিডার্স অফ বাংলাদেশ, দিস ইজ নট দ্য আর্মস দ্যাট ফাইটস, বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য আর্মস এন্ড ইডিওলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস। অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনে আদর্শটা যুদ্ধ করে। সেই আদর্শিক রাজনীতি এখন আওয়ামী লীগের নাই, অন্য কোন দলের আছে কিনা জানি না, বামপন্থী দলগুলো ধ্বংস হয়ে গেছে। আর অন্য দলের কথা বা নাই বা বললাম, কোনো আদর্শ নাই। প্রত্যেকের স্বপ্ন শুধু টাকা কামাবো, বড় লোক হব। প্রত্যেকের স্বপ্ন শুধু ওয়েল টু ডু, গুলশানে বাড়ি হবে, বাড়ি দাঁড়ায় বাড়ি হবে, বিদেশে টাকা জমাবো, নিজের পক্ষে ধানমন্ডিতে 2টা বাড়ি হবে, আমি হব নেতা, আমি হব এমপি, বিল হবে আমার, বাজার হবে আমার, জমিদারি হবে আমার, লুটপাটের সমস্ত নেতা কর্মী হবে আমার। সেই স্বপ্ন থেকে এই দেশে এখন রাজনীতি চলছে। সেই কারণে এখন আর ছাত্র যুবকরা কেউ লেখাপড়া করে না, মানুষও হতে চায় না, আদর্শবান হতে চায় না। ক্লাস 9 থেকেই এই ছেলেগুলা ধ্বংস হয়ে গেছে, এবং এই ধ্বংসের পিছনে সবচেয়ে বড় কাজটা করছে জামাতে ইসলাম। লেখা নাই, পড়া নাই। আজকে সেলিউট। আপনি আপনি অনেক কষ্ট করেও আজকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। আপনার শরীর ভালো না, আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনি দেশকে নিয়ে ভাবছেন। আপনার ওই একটা কথাই যদি আমি ধরে নেই যে ভাইরে, ভালো নাই, আর ভালো লাগে না, কত বড় দুঃখ, কত যন্ত্রণা থাকলে একজন মানুষের ভিতর থেকে এই কথাটি বেরিয়ে আসে, আর ভালো লাগে না। 1 বছর যাবৎ মানুষ দেখছে। আবার অনেকে বলছেন যে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের প্রধান উপদেষ্টা একবারের জন্য বলে নাই যে তোমরা স্কুল কলেজে ফিরে যাও, পড়াশোনায় মন দাও, আত্মনির্ভরশীল হও, কাজ করো, পড়াশোনা মেধার যাচাই করো, দেশে বিদেশে বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসো, দেশে ভালো কাজ করার চেষ্টা করো। এই একটা কথাও নোবেল পুরস্কার বিজয়ী মানুষের কাছ থেকে ছাত্রছাত্রীরা নাকি এখনো শুনতে পায়নি, অভিভাবকরা। আর যে কথা তিনি বলছেন দেশের স্বার্থবিরোধী সমস্ত কথা তিনি বলে যাচ্ছেন। আপনি অনুমান করেছেন যে 5ই আগস্ট আমরা যে কথাটি শুনতে পাবো, আশা করি দেশ ধ্বংসের একটা প্রক্রিয়ার জন্য তিনি জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন, এটি ধারণা করা হচ্ছে। আর ঢাকা শহরে মানুষ এনে এইভাবে ঢাকাবাসীকে মিছিল, মিটিং, সমাবেশ, মহাসমাবেশ করে জনগণের যে নাভিশ্বাস তোলা হচ্ছে, আমরা সবসময় দেখেছি। কথায় আমাদের আজকের বক্তাও বলেছেন, কথায় কথায় রাস্তা বন্ধ, কথায় কথায় মিছিল, কিন্তু আদর্শিক কোনো কারণে মিছিল মিটিং নয়, করা হয় না। কি করা হয়? ঢাকা মহানগরের মানুষদেরকে যন্ত্রণায় ফেলবার জন্য। যানজটে মানুষ এমনিতেই অতিষ্ঠ, তার উপর আবার মিছিল এবং মিটিং, এগুলো যখন চলতে থাকে মানুষের মধ্যে একটা হতাশা গ্রো করে। এবং গত 1 বছর যাবৎ যে মব ভায়োলেন্স হয়েছে সারা দেশে, যে মারামারি কাটাকাটি হয়েছে সারা বাংলাদেশে, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা এবং দৃষ্টান্ত হয়ে থাকবে, যে ন্যাক্কারজনক ঘটনা হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে। জনাব ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা আমাদের আজকের অতিথি, আমরা তাকে সাথে পেয়েছি। তার শরীর কিছুটা খারাপ, তারপরেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা শেষ মুহূর্তে একটা কথা, যদি একটু কিছু আশার কথা, 2-1 মিনিটে একটু প্রত্যাশার কথা, ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে কি আশা করেন? একটা সুষ্ঠু নির্বাচন আশা করেন, নাকি ভালো কিছু কথা আশা করেন? এইরকম একটা প্রত্যাশার কথা দিয়ে আপনি একটু শেষ করবেন। আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরে বলবো, ডক্টর ইউনূস সাহেব এই দেশের নোবেল লরিয়েট। এক সময় আমি বলেছিলাম 10 জন প্রধানমন্ত্রীকে তৃতীয় বিশ্বে এক করলে একজন ইউনূস হয় না। এই কথাটা আমি ভুল বলেছিলাম কিনা এখন বারবার চিন্তা করি, হয়তো বা ভুলই বলেছিলাম। তারপর ইউনূস সাহেব অনেক মুরব্বী মানুষ, আমি তাকে বলবো উনি 5ই আগস্ট এমন কোনো কাজ করবেন না যে কাজটা করলে পরে ওনার নাম ইয়াজিদের সঙ্গে যুক্ত। এমন কোন কাজ করবেন না যে কাজটা করলে পরে ওনার নামটা মির্জাফরের সঙ্গে যুক্ত হয়। এমন কোন কাজ করবেন না যে কাজটা করলে পরে আধুনিক ইতিহাসে এহিয়া খানের সঙ্গে ওনার নামটা যুক্ত হয়। এমন কোন কাজ তিনি করবেন না যে কাজটা করলে এই দেশে আবার নতুন করে একটা মুক্তিযুদ্ধ করে একটা রক্তের সাগর সৃষ্টি হয়। আমি আশা করব ওনার কাছে, আমি আশা করব
এখন তো আওয়ামী লীগ নাই, অন্য দলগুলো তো প্রায় উনার বসংবোধ হয়ে গেছে। আমি না দলগুলোর নাম নাই বা বললাম। আপনি দয়া করে একটা ইলেকশন, ফেয়ার ইলেকশন দেন, জাতীয় সংসদ নির্বাচন, এবং মেজরিটি পার্টির কাছে আপনি দায়িত্ব হস্তান্তর করুন, দেশকে আল্লাহর হস্তে বাঁচান। এইটাই ইউনূস সাহেবের প্রতি আমার শেষ আবেদন। আর তা যদি না হয়, দি টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। এই কথাটা আমি খুব ক্লিয়ারলি বলে দিলাম, কারণ সত্য জয়ী হবেই, মিথ্যা অবশ্যই পরাজিত। জি জি, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের মতামত আমরা পেয়েছি, তবে সবসময় চেষ্টা করব একটা গঠনমূলক। একটা কথা আমি দেখলাম, একজনে বলল যে জামাতের একজন নেতা বলছেন, এটা দিয়ে যে 7ই মার্চের 71-এর চেয়ে লোক সংখ্যা অত বেশি হয়েছিল। ওই যে কি বলে, এইসব মূর্খদের কথার উত্তর আমি দিব না, অনেক উত্তরই এইগুলোর আমি ঘৃণা করি। তবে আমি একটা কথা বলি, তখন ঢাকা শহরের লোক সংখ্যা ছিল 10 লাখ, এখন ঢাকা শহরের লোক সংখ্যা কিন্তু 2.5 কোটি। এইসব পূর্বক, এইসব অজ্ঞান, এইসব মূর্খরা যারা কিছুই বুঝে না, তাদের সম্পর্কে আমার বড় করুণা। জি জি, আরেকটা কথা বলে, জামাতের আবু তাহের সাহেব বলছেন যে ওখানে ফেরেশতারা ছিল, তো ফেরেশতারা থাকলে তো মানুষ বেশি হইতে পারে। ফেরেশতারা মহাসমাবেশ সফল করার জন্য এসেছিলেন। ফেরেশতারা যদি থাকে তাহলে তো হতেই পারে এত মানুষ। আর আপনি যে কথা বললেন ঢাকা এর আগে 1965 সনের 18ই সেপ্টেম্বর উনাদের যে নেতা, তার নাম আবুল আলা মওদুদি, উনি বলেছিলেন যে পাকিস্তানের লাহোর রক্ষা করার জন্য নাকি, শিয়ালকোট রক্ষা করার জন্য ইন্ডিয়ার বিরুদ্ধে এসে ফেরেশতারা যুদ্ধ করছিল। সেই যুদ্ধের রেজাল্টটা কি হয়েছিল তাদেরকে আমি একটু মনে করাইতে চাই। আর এইসব, এইটা তো বলি যে মধ্যযুগীয় বর্বরদের কথার উত্তর, এদেরকে আমি বর্বর মনে করি। এদেরকে আমি, যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, এদেরকে আমি বর্বর মনে করি। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি একটু বিশ্রাম নেন। আপনি অনেক কথা বলেছেন। আমি একটা কথাই আপনাকে বলতে চাই যে, এবং আমি মনে করি আপনি সেই ছাত্র অবস্থায় থেকে ন্যায়ের পক্ষে কথা বলে যাচ্ছেন, সত্যের পক্ষে কথা বলে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন আজকের দিন পর্যন্ত। আজকে আপনার বয়স যদি 78 হয়, আমি মনে করি যে আপনার পুরো জীবনটাই আপনি এই যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সত্যের পথে থেকেছেন, ন্যায়ের পথে থেকেছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।